মোস্তাফা সরোয়ার ফারুকী, স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা পরিষদ। আমরা ফারুকের পদত্যাগ চেয়েছি। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে ছাত্রদের নিয়ে যা হচ্ছে সরকারের ভেতরে বাইরে গোপনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে কি বিদায় হচ্ছেন প্রভাবশালী তিন উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, মোস্তফা সরোয়ার ফারুকী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সমস্ত ভিডিও জুড়ে থাকবেন বলে আশা করতেছি। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে ছাত্রদের নিয়ে যা হচ্ছে সরকারের ভেতরে বাইরে গোপনে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করার কথা ছিল। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদের প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু ঘোষণা করা হয়নি জুলাই বিপ্লবের পরিপত্র। কেন ঘোষণা করা হলো না? কি হলো? হঠাৎ করে কি পিছিয়ে গেল? তাহলে কি ছাত্ররা হেরে গেল? বিজয়ী হলো ছাত্রদের বিপরীত মতের পক্ষটি? এ নিয়েও শুরুতেই কিছু কথা বলতে চাই। আপনারা জানেন যে গতকাল শেষ মুহূর্তে রাত 9টার কিছুটা পরে হঠাৎ করেই জরুরি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ঘোষণা দেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি সরকারই প্রকাশ করবে সবার মতের ঐক্যের ভিত্তিতে। এরপর দীর্ঘ সময় ধরে ছাত্রদের মধ্যে একটা দোলাচলতা চলে। দুটি পক্ষ হয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বের মধ্যে। একটি পক্ষ এই মত দেয় যেহেতু সরকার এই ধরনের প্রজ্ঞাপন ঘোষণা করতে সম্মত হয়েছে, সুতরাং কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের প্রোগ্রাম করা আর ঠিক হবে না। কিন্তু আব্দুল হান্নান মাসুদ সহ বেশ কজন অনড় অবস্থান গ্রহণ করেন। তারা বলেন যেহেতু সারা দেশে প্রস্তুতি সম্পন্ন হয়েছে, সারা দেশে বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ছাত্ররা ইতোমধ্যে ঢাকামুখী, এই মুহূর্তে এই ধরনের প্রজ্ঞাপন ঘোষণার প্রোগ্রামটি যদি বাতিল করা হয় তাহলে অনেকের মনোবল ভেঙে যাবে। বৈষম্য বিরোধী ছাত্রদের অনমনীয় যে আন্দোলনের শক্তিমত্তা সেটার অন্তর্নিহিতভাবে নষ্ট হবে এবং অনেকেই এটাকে আসলে খোলামেলা ভাবে যদি বলি যে একটা কৌতুকপূর্ণ ভাবে নেবে। এরকম প্রেক্ষাপটে বৈঠক চলতে থাকে। সরকারের মহল থেকেও ছাত্রদের সঙ্গে যোগাযোগ করে। সরকারের বাইরে কয়েকটি রাজনৈতিক দলও ছাত্রদের সঙ্গে যোগাযোগ করে তাদের মতামত তুলে ধরে। সরকার বলি আর ছাত্রদের বাইরে রাজনৈতিক সংগঠনগুলো বলি, সবাই একটা দোলাচলতা, দোটানা বা ভাবনার মধ্যে পড়ে যায় যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কি করতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। তারা যদি সত্যি আজকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি পেশ করত তাহলে কি হতো? তাহলে এই সরকারের বৈধতা চ্যালেঞ্জের মধ্যে পড়তো। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস একাধিকবার বলেছেন যে ছাত্ররাই তার এবং তার উপদেষ্টার নিয়োগকর্তা। এই ছাত্ররাই যদি জুলাই বিপ্লবের পরিপত্র, প্রজ্ঞাপন বা ঘোষণাপত্রের মধ্য দিয়ে 1972 সালের বা গত 16 বছর ধরে যে সংবিধানটি বহাল ছিল সেটিকে অবৈধ বা বাতিল ঘোষণা করত, তাহলে এই সরকারের বৈধতার আর লেশমাত্র থাকতো না। পাশাপাশি 16 বছর ধরে বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে রূপ গড়ে উঠেছে এবং এইসব প্রতিষ্ঠান চালাবার জন্য যেসব অধিকর্তা রয়েছেন তাদের বৈধতাও প্রশ্নের মুখে পড়তো। মানে সবকিছুই বাতিল হয়ে যেত। এটা যেমন একটা দিক, আবার অন্য একটা দিক আছে যে ছাত্রদের এই ঘোষণা যদি সরকার স্বীকৃতি না দেয় তাহলে সেটাও তো একদম অগ্রহণযোগ্য হয়ে যেত, তাই না? সুতরাং একটা দুই পক্ষের মধ্যেই দোলাচলতা ছিল। শেষে আব্দুল হান্নান মাসুদ, মাহিন সরকার সহ অন্যদের দৃঢ় অবস্থান নেওয়ার কারণে কেন্দ্রীয় শহীদ মিনারের এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়, কিন্তু একটা সমঝোতার ভিত্তিতে যে জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রটি এখানে পেশ করা হবে না। তাহলে এখন কি হতে যাচ্ছে? কয়েকটি পয়েন্ট ভিত্তিক আলোচনা করতে চাই। প্রথম পয়েন্ট হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম 29 ডিসেম্বর তিনি প্রেস ব্রিফিং করে বলেছিলেন যে ছাত্রদের প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই। হঠাৎ করেই তিনি একদিন পরেই গতকাল রাতে বললেন যে না, এই জুলাই প্রোক্লামেশন সরকারই ঘোষণা করবে খুব দ্রুততম সময়ের মধ্যে, সব মত এবং সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে। এই যে হঠাৎ করে নমনীয় অবস্থা বা ইউ টার্ন নেওয়া, এটার কারণ কি?
ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্ররা অনেকটা জোর করেই বা অনেকটা বারবার অনুরোধ করে এই সরকারের সঙ্গে সম্পৃক্ত করাতে পেরেছে। একটা কথা চাউর আছে বা বিভিন্ন সূত্র মারফত আমরা জেনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি হচ্ছিলেন না, তাকে বারবার জোরাজুরি করার কারণে তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে রাজি হন। এরপর তিনি একটা কথা বলেছিলেন, তার পছন্দ মতো তিনি ব্যক্তিবর্গকে এই সরকারে অন্তর্ভুক্ত করবেন। এখন দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কোনো বিতর্ক নেই ছাত্রদের মধ্যে। ছাত্রদের কাছে সর্বগ্রহণযোগ্য তিনি গত 16 বছরে নানাভাবে সরকার দ্বারা নিপীড়নের শিকার হয়েছেন, নিগৃহীত হয়েছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দের সব লোকই যে আসলে ফ্যাসিবাদ বিরোধী বা নিপীড়িত নিগ্রহের শিকার হবেন তা কিন্তু নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই পছন্দ করে অনেককে নিয়োগ দিয়েছেন, যাদেরকে নিয়ে পরবর্তীতে প্রশ্ন উঠেছে। কিন্তু তিনি তো শুরু থেকেই বলেছিলেন যে নিজের মতো করে সাজাবেন। এখন ছাত্ররা যদি সেই সাজাবার ক্ষেত্রে বাধা দেয়, তাহলে কি আগের শর্তটি থাকে না। সেই জন্য আসলে খানিকটা সরকারের ভেতরে বা বাইরে জটিলতা তো আছেই। যাই হোক, প্রিয় দর্শক, আমরা দেখলাম যে সরকারের মধ্যে মূলত দুটো গ্রুপ স্পষ্ট হয়ে উঠছে। একটা হচ্ছে ছাত্রদের পক্ষে, অন্যটি হচ্ছে ছাত্রদের মতের সঙ্গে একমত না হওয়ার পক্ষে। এখন আমরা তো জানি যে এই সরকারের ছাত্রদের প্রতিনিধি হিসেবে 3 জন রয়েছেন, মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই 3 জনের বাইরে ছাত্রদের পক্ষের আরো কয়েকজন উপদেষ্টা আছেন, কিন্তু ডিপ স্টেটের ভিতরে ছাত্রদের বিপক্ষে কাজ করবার যথেষ্ট পরিমাণ ব্যক্তিবর্গ আছেন, যারা আসলে ইনিয়ে বিনিয়ে বা কৌশলে ছাত্রদের চিন্তার বাইরে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন সরকারের মধ্যে, এমনটি তথ্য দিচ্ছেন বিভিন্ন সূত্র এবং বিশ্লেষকরা। ফলশ্রুতিতে আমরা দেখছি যে যখন প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশনটি প্রস্তুত হয়ে গেল, ছাত্ররা সারা দেশ থেকে একত্রিত হয়ে বৈপ্লবিক এই ঘোষণা দেবার উদ্যোগ গ্রহণ করলো, অনমনীয় থাকলো, সবার মধ্যেই কিন্তু তখন চাঞ্চল্যতা আমরা দেখতে পেলাম। বিএনপি বলল যে না, ৭২ সংবিধান পরিবর্তন করা যাবে না, যদিও গত 16 বছরে অসংখ্যবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। অন্যদিকে জামাত এর পক্ষ থেকে জানানো হলো যে প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন দেখে তারপরে মতামত দেওয়া হবে। বিএনপি যেমন বরাবরই একটা অভিযোগ করছে বা নির্বাচনের জন্য বারবার তাগাদা দিচ্ছে, এক্ষেত্রে অনেক বিশ্লেষক বলেন বা বিএনপির ভেতরেও অনেকে স্পষ্টভাবে সত্য কথাটি বলেন যে যত দেরি হবে নির্বাচনের, ততই বিএনপি জনপ্রিয়তা হারাবে। কারণ বিএনপি একটি বৃহৎ দল, সব নেতা কর্মীকে একটা শৃঙ্খলার মধ্যে, কাঠামোর মধ্যে রাখা অত্যন্ত কঠিন। ইতোমধ্যে নানাভাবে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠা শুরু হয়েছে। বিএনপির এই মুহূর্তের পরিচালক বা যিনি দলটিকে চালাচ্ছেন, জনাব তারেক রহমান, তিনি খুব স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে বিএনপির কোনো নেতাকর্মী বা বিএনপির পরিচয়ে কেউ যদি চাঁদাবাজি বা সন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়, তাহলে তাকে যেন পুলিশে তুলে দেওয়া হয়। তাহলে কি পরিমাণ ভেতরে ভয়াবহ একটি অবস্থা চলছে, এই একটা প্রেক্ষাপট যেমন আছে। অন্যদিকে জামাতের ব্যাপারে বিএনপি বা কিছু সংখ্যক সমালোচক বা বিশ্লেষক সবসময় বলছেন যে জামাত যেহেতু এই মুহূর্তে নির্বাচন হলে এককভাবে ক্ষমতায় যেতে পারবে না, সুতরাং জামাত চায় কিছুটা প্রলম্বিত হোক, তাহলে এই নির্দলীয় সরকারের সময়ে তারা গুছিয়ে নিতে পারবে, মানুষের আরো কাছাকাছি যেতে পারবে। কারণ আরেকটি সরকার গঠিত হলেই জামাতকে নিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। বড় এই দুটো দলের মধ্যে এ কারণেই স্নায়ী যুদ্ধ শুরু হয়েছে। এখন যে বিষয়ে কথা বলছিলাম, এই যে ছাত্ররা, যাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন নিয়োগকর্তা, তারাই এই সরকারের সব কর্মকাণ্ডের বৈধতা দিচ্ছে না বা প্রশংসা করছে না। এটা কিন্তু ব্যতিক্রমী একটা ঘটনা। যেমন আজকের শহীদ মিনারের এই যে সমাবেশ, সেখানে সমন্বয়ক মাহিন সরকার স্পষ্টভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি সচিবালয়ে অগ্নিকাণ্ড থেকে শুরু করে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেটার জন্য দায় দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার উপর। তিনি স্পষ্টভাবেই বলেছেন যে দায়িত্ব পালন করুন যথাযথভাবে, নইলে চলে যান। আমরা দেখলাম যে হান্নান মাসুদ, তিনিও খুব শক্ত কথা বলেছেন। একইভাবে হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলম ওই ভাষায় কথা না বললেও তাদের মধ্যেও একটা ক্ষোভ, বিক্ষোভ বা উষ্মা খেয়াল করলাম। তার মানে ঘরে বাইরে তারা দুইভাবেই ব্যাটিং করে যাচ্ছে, ইতিবাচক ব্যাটিং এবং নেতিবাচক ব্যাটিং।
এই যে ইতিবাচক নেতিবাচক ব্যাটিং, এর ফলে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়েছে এই অন্তর্বর্তী সরকার। কারণ অন্তর্বর্তী সরকারের উপর খোদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, যারা এই গণ অভ্যুত্থানে মুখ্য ভূমিকা পালন করেছে, তারাও সন্তুষ্ট নয়। এখন এইরকম একটা পরিস্থিতিতে আব্দুল হান্নান মাসুদ তিনি হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। তিনি মন্তব্য করেছেন যে জুলাই প্রোক্লামেশন নিয়ে দেশে এবং বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, এটা যেন না হয়, এটা যেন ঘোষণার আগেই ভেস্তে যায়, সরকারকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে যেন এই দিকে না যায় সরকার। কিন্তু সরকার যেহেতু দোটানায় পড়েছে, ছাত্রদের পক্ষে থাকবে নাকি রাজনৈতিক দলগুলোর কথা শুনবে? বিএনপি সহ বেশ কটি দল ইতোমধ্যে বলেছে যে এই ধরনের কোনো ঘোষণার প্রয়োজন নেই। এই দোটানার মধ্যে, দোটানা থেকে মুক্তি পাবার জন্যই খানিকটা নিঃশ্বাস নিতে কয়েকদিন সময় নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন ছাত্ররা আজকে 15 দিন সময় বেঁধে দিয়েছে। এই 15 দিন সময় খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিহাস নির্ধারণী। এই সময়ের মধ্যে যদি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ছাত্ররা আদায় করে না নিতে পারে, তাহলে অনিশ্চিত দিকে যেতে পারে এই গণ অভ্যুত্থান। এটা যেমন আশঙ্কা রয়েছে, ঠিক একইভাবে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আশঙ্কা করছেন বিপ্লব এর ঘোষণাপত্র ঘোষিত হবার পর তারা কি উপদেষ্টা পরিষদে থাকবেন? এই সরকার কি থাকবে, নাকি নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হতে যাচ্ছে? চতুর্দিকেই একটা ধোঁয়াশা আছে। কিন্তু ওই যে বললাম, অন্তর্বর্তী সরকারে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা কাজ করছেন বা চেষ্টা করছেন তাদের একটি পক্ষ, আবার অন্যদিকে জন আকাঙ্ক্ষার বিপরীতে স্যাবোটেজ তৈরির জন্য আরেকটি পক্ষ রয়েছে। এই দুটো পক্ষের দ্বন্দ্ব এবং সংঘাতের মধ্য দিয়ে যে পক্ষটি বিজয়ী হবে, আগামী দিনের ইতিহাস তারাই নির্ধারণ করবে এবং তারাই আসলে কি হবে রাজনীতির গতি প্রকৃতি সেটা তৈরি করবেন বলেই মনে করা হচ্ছে। কিন্তু ছাত্ররা আমরা দেখছি যে মরিয়া, অনেকেই বলেছিলেন যে তাদের এই জমায়েতে লোক হবে না, কিন্তু লাখ লাখ লোক হয়েছে। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এসেছেন এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা অ্যালার্মিং বিষয় রাজনৈতিক দলগুলোর জন্য। তার মানে গত 5 মাসেও তাদের মধ্যে ঐক্যের ফাটল ঘটেনি, তারা গুছিয়ে নিয়েছে, সংগঠন তৈরি করছে। এই সংগঠন আত্মপ্রকাশ করলে অবশ্যই রাজনীতিতে একটা অবস্থান তৈরি করতে পারে, যদি তারা কথা এবং কাজের মিল রাখে। প্রিয় দর্শক, আমরা যদি আরো কিছু তথ্য আপনাদেরকে দেই, আমরা দেখছি যে ঝিমে তালে চলা প্রশাসন, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই গণ অভ্যুত্থান এবং এই সরকারকে ওন না করা। আমি নিজেই জামালপুরে যাচ্ছিলাম, সাভারে একটা শ্রমিক আন্দোলন হচ্ছিল, 5 ঘন্টা আটকে ছিলাম, হাজার হাজার গাড়ি আটকে ছিল, কিন্তু প্রশাসনের কাউকেই ফোন করে কোনো ধরনের প্রতিকার পাওয়া যায়নি। গাজীপুরে তো প্রশাসন রয়েছে, পাওয়া যায়নি কেন জানেন? কারণ প্রশাসনের অনেকে মনে করছে যে দেখি কি হয়, দেখি না কি করতে পারে, বা মানুষ বিরক্ত হোক এই সরকারের উপর, এইরকম একটা পরিস্থিতি। যারা এইরকমটি ভাবছেন তারা আবার সরকারের ঘাড়ে ভূত হয়ে বসে আছেন। সুতরাং এটা নিশ্চিতভাবেই বলা যায় এর সঙ্গে দেশি বিদেশি নানা ধরনের পক্ষ রয়েছে। আবার রাজনৈতিক বড় সংগঠনও আছে, কারণ তারা মনে করছে ছাত্ররা যদি প্রভাবশালী হয়ে ওঠে তাহলে তাদের ভবিষ্যৎ নিশ্চিত নয়, একটা ধোঁয়াশার মধ্যে চলে যাবে। সব মিলিয়ে আগামী 15 দিন অবশ্যই গুরুত্বপূর্ণ। এই 15 দিনের মধ্যে ছাত্ররা যদি এই সরকারের কাছ থেকে জুলাই প্রোক্লামেশন আদায় করে নিতে পারে তাহলে অবশ্যই বিজয়ী ধরে নেওয়া যাবে। আর যদি তারা না পারে তাহলে নতুন দিকে ধাবিত হবে বাংলাদেশ। আমরা অপেক্ষায় থাকলাম। শেষ করব একটি খবর দিয়ে। আপনারা জানেন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কমিশন গঠিত হয়েছিল। আজকে একটা রিপোর্ট দিয়েছে সেই কমিশন। রিপোর্টে বলা হয়েছে লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ড হয়েছে। আমরা এতদিন ধরে নাশকতা, ষড়যন্ত্র, নানা ধরনের ফাঁদের কথা শুনলাম, এখন শুনছি যে লুজ কানেকশন। তারপরে চলুন আমরা সবাই মিলে কানেকশন শক্ত করে, রাতও হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। তো ভালো থাকুন, আজ এ পর্যন্তই। শুভেচ্ছা নিরন্তর। নতুন বছরের
শুভেচ্ছা এবং মঙ্গল কামনা। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি। কমেন্ট বক্সটি আপনার লিখতে পারেন, কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।